স্থায়ী সমাধান নাকি সংকট সামলানোর এক অস্থায়ী ব্যবস্থা? একটা স্কুলে সবচেয়ে বেশি জরুরি কি? স্মার্ট বোর্ড? না। এয়ার কন্ডিশনার? না। প্রথমে দরকার একটা নিরাপদ শ্রেণীকক্ষ, তারপর পানীয় জল, পরিষ্কার শৌচাগার, বসার বেঞ্চ এবং ব্ল্যাকবোর্ড, আর তারপর শিক্ষা। প্রতি বছর ভারতীয় স্কুলের পরিকাঠামোর তথ্য সংগ্রহ করা হয়। রিপোর্টে দেখা যায় অধিকাংশ স্কুলে পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ ইত্যাদি উপলব্ধ হিসেবে নথিভুক্ত, কিন্তু আছে আর চলছে এ দুটো একই জিনিস তো নয়। বাস্তবে দেখা যায় টয়লেটের দরজা ভাঙা। কোয়েড স্কুলে তো ছাত্রীদের আলাদা টয়লেটের ব্যবস্থাই নেই, পানীয় জল নেই, কল আছে তাতে জল নেই, আবার জল থাকলেও কলতলার চাতাল হলুদ, অর্থাৎ জলের সাথে আর্সেনিক ফ্রি। এদিকে নথিভুক্ত করা আছে টয়লেট অ্যাভেলেবেল, ওয়েল ইকুইপড ড্রিঙ্কিং ওয়াটার। দেখুন, কাগজে কলমে সহজ উন্নয়নের কথা বলা, কিন্তু বাস্তবে রক্ষণাবেক্ষণটাই খুব কঠিন। এবার সবচেয়ে সমস্যায় কারা পড়ে সেটা যদি মেজারমেন্ট করা যেত তাহলে ধরা পড়তো মেয়েরা। একজন কিশোরী স্কুলে এসেছে, এবার সেদিনই তার পিরিয়ডস শুরু হলো। তার দরকার পরিষ্কার বাথরুম, জল, গোপনীয়তা এবং ঢাকনাওয়ালা ডাস্টবিন, সম্ভব হলে স্যানিটারি ন্যাপকিন নিষ্পত্তির ব্যবস্থা। বর্তমানে যদিও মেনস্ট্রুয়েশন কাপ, ট্যাম্পন এবং পিরিয়ডস প্যান্টি এসেছে, তবুও এই চাওয়াটা কি বিলাসিতা? একটা স্যানিটারি প্যাডে শুধু তুলো নয়, প্লাস্টিক, তারপর সুপার অ্যাবজর্বেন্ট পলিমার, আঠা, সুগন্ধি আর ব্লিচিং রাসায়নিকও থাকে। ব্যবহারের পর এর প্লাস্টিকের অংশ বহু বছর ধরে পরিবেশে রয়ে যেতে পারে। তার কারণে মাটি আর জলের দূষণও বাড়ে, এমনকি মাইক্রোপ্লাস্টিক তো ছড়িয়ে পড়েই। এটা আমাদের জন্য সেফ কি করে হতে পারে? একটা প্যাড চলে একদিন। এইটা হলো পিরিয়ডস প্যান্টি, যেটা লাস্টিং করে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। তবে ওই প্যাডের মতন দুর্গন্ধ ক্রিয়েট করে না, র্যাশ হয় না, লিকেজের সমস্যাও নেই। এটা ধুয়ে বারবার ব্যবহার করা যায়, তাই প্লাস্টিক বর্জ্য তুলনামূলকভাবে কম তৈরি করে। তবে সঠিক সাইজ বেছে নিয়ে নিয়মিত ধুয়ে আর প্রস্তুতকারকের নির্দেশনা মেনে ব্যবহার করা উচিত। ছোট একটা সচেতন পদক্ষেপই পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনতে পারে। অনেক সরকারি স্কুলে শৌচাগার থাকলেও সেটা ব্যবহারযোগ্য অবস্থায় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই তালা দেওয়া অবস্থায় পড়ে থাকে। রক্ষণাবেক্ষণ, জল, পরিচ্ছন্নতা ও কার্যকারিতা বড় সমস্যা হিসেবে সমীক্ষায় উঠে এসেছে। তাই টয়লেট আছে বললেই সমস্ত ছবিটা ধরা পড়ে না। লাইব্রেরি শব্দটা খুব সুন্দর, কিন্তু লাইব্রেরি মানে তো শুধু একটা ঘর নয়। লাইব্রেরি মানে বই, পাঠাভ্যাস, একজন লাইব্রেরিয়ান, আলোচনা, জিজ্ঞাসা। যদি ঘরে তালা ঝোলে তাহলে ওটা লাইব্রেরি নয়, ওটা একটা স্টোর রুম। সার্ভে রিপোর্ট অনুযায়ী 35% সরকারি স্কুলে উপযুক্ত লাইব্রেরি সেট আপ আছে, 20% স্কুলে শুধুমাত্র লাইব্রেরি নামের ঘর আছে, 30% স্কুলে কোনো লাইব্রেরি নেই, আর 45% সরকারি স্কুলে কোনো লাইব্রেরিয়ান নেই। লাইব্রেরি নয় বাদ দিলাম, কিন্তু বেঞ্চ, ছাত্র ছাত্রীদের বসার জায়গা, যে ছাত্রটা মেঝেতে বসে লিখছে আর যে ছাত্রটি বেঞ্চে বসে আরাম করে লিখছে, তাদের দুজনের সুযোগ কি সমান? মাননীয় তো 500 কোটি স্যাংশন করেছিলেন স্কুলগুলিতে নীল সাদা রং করতে, অথচ পশ্চিম বর্ধমানের বারাবানির ফুচরা ভগবান মহাবীর জৈন সড়ক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মেঝে বসে ক্লাস করতে হয়। ঝাড়গ্রামের কোদপুরা হাই স্কুল কোভিড এর সময় সেই যে 2020 সালে ঝাঁপ নামিয়েছিল, সে আর খোলেইনি। আমরা বলি সমান শিক্ষার কথা, কিন্তু শুরুর লাইনটাই যদি সমান না হয় তাহলে শেষ লাইনে গিয়ে সবাই সমান হবে কি করে? এবার এখানেই মনে পড়ে রাজস্থানের জয়সালমীরের রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুলের কথা। স্কুলের বাইরের টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াসও হয়, 122 ডিগ্রি ফারেনহাইটও হয়, তাহলেও স্কুলের মধ্যে থাকে ঠান্ডা, উইদাউট এয়ার কন্ডিশনার। You won't just stand in front of a classroom. You really work with first generation learner, partner with school management committee, and lead action research and community project. These experiences shape them into leaders who don't just teach girls, they influence the entire ecosystem. Grow as a leader, transform girls' education. Community is the heartbeat of the progress and every voice in it matters. Through my fellowship, I worked on financial literacy, digital literacy, health awareness session, opened a library and Camel library, and lot of community projects. And engaging with the families taught me that education is all about trust and dreams.
it is very important to teach them with experiential learning, and we try our best to make our class more fun, relevant, contextual, so that they enjoy coming to school and feel welcome every day. एसएमसी हमेशा शिक्षकों के साथ मिलकर ऐसा काम करती है जिससे क्या है बच्चों की गुणवत्ता शिक्षा मिल जाए, उनकी निगरानी करना, समुदाय में अगर कोई प्रॉब्लम है या बच्चों में की जो समस्याएं हैं उनमें हमेशा सहयोग करती हैं। नॉर्मली जो मेरा एक्शन रिसर्च है वो एक एक्सपीरियंशियल लर्निंग एंड विजुअल लर्निंग के ऊपर है, जिसमें मैं बच्चों को इंटरैक्टिव तरीके से एक्सपीरियंस दिला के बच्चों को कोई भी कॉन्सेप्ट पढ़ाने के लिए हमेशा रेडी रहता हूँ। हमारे गांव में कोई इंग्लिश का स्कूल नहीं था, इसीलिए यहाँ बहुत अच्छी पढ़ाई होती है। घर आने के बाद CLC सेंटर में बाती जाती है और होमवर्क करती है। हम दोनों को पहले पढ़ना नहीं आता था, अब हम यहाँ आके सीखे हैं। हाँ, पहले हमको शर्म आती थी, अब इस 26 जनवरी को हमने एक प्रोग्राम करा था, इंग्लिश और हिंदी का हम दोनों ने एंकरी करा था। मेरे को डॉक्टर बना और हमारे गांव की सेवा करना, मुझे टीचर बनना है और बच्चों को पढ़ाना है। एंड 4:30 के बाद हम लोग फेलो हाउस जाते हैं, जो हमारा छोटा सा मिनी फेलो हाउस है जो हमें कन्नौई में दिया गया है। और उसके बाद शुरू होती है हमारी पर्सनल ज़िंदगी। तो हम लोग अपने कॉमन रूम में बैठते हैं, जहाँ पे हम लोग अपने आइडिया शेयर करते हैं, हम लोग आगे क्या करने वाले हैं, हम लोग अपनी पर्सनल बातें शेयर करते हैं। कभी कभार जब हमारा कुछ अलग खाने का मन है, जैसे हम लोग डिफरेंट स्टेट से हैं, तो वी वांट टू एक्सप्लोर द फूड, तो हमारे यहाँ पे जितने भी डिफरेंट पीपल्स हैं वो अपना मिलके हम सब लोग खाना बनाते हैं। দিল্লিতে ডিজিটাল শিক্ষার উপরে বিনিয়োগ করে স্কুল অফ এক্সেলেন্স তৈরি হয়েছে। লাদাখে সোলার পাওয়ার সিস্টেম জেনারেট করে কনকনে ঠান্ডাতেও আরামদায়ক ক্লাসরুম তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হলো, যেখানে প্রকৃতি প্রতিকূল সেখানে যদি পরিকল্পনা কাজ করে, তাহলে পরিকল্পনাই যেখানে প্রতিকূল সেখানে শিশুরা কি করবে? সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা কি কম স্বপ্ন দেখে? তাদের চোখে কি কম আলো? তাদের ভবিষ্যৎ কি কম গুরুত্বপূর্ণ? না, তাদের অপরাধ একটাই, তারা এমন পরিবারে জন্মেছে যেখানে শিক্ষার জন্য বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই। রাষ্ট্রের প্রথম দায়িত্ব যাদের বিকল্প নেই তাদের পাশে দাঁড়ানো, কারণ যে পরিবার বেসরকারি স্কুলে ভর্তি করাতে পারে সে বিকল্প খুঁজে নেবে, কিন্তু যে শিশুর সরকারি স্কুল একমাত্র ভরসা, রাষ্ট্র যদি তার হাত ছেড়ে দেয় তাহলে তার ভবিষ্যৎ কি হবে? প্রায় প্রতিটি সরকারের মুখে শোনা যায় যে ছাত্র সংখ্যা কমে গেছে, কিন্তু প্রশ্ন হলো কেন কমেছে? শিশু জন্মানো কমেছে কিছুটা, কিন্তু সেটাই তো পুরো কারণ হয় না। ভারতের সব রাজ্যেই প্রায় সরকারি স্কুলে ভর্তির হার কমেছে, একই সাথে বেসরকারি স্কুলে ভর্তির হার বেড়েছে। ASER এর বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে বহু অভিভাবক নিজের সামর্থ্যের বাইরে গিয়েও বেসরকারি স্কুল বেছে নিচ্ছেন, কারণ তারা সেখানে শিক্ষার মান, নিয়মিত শিক্ষকের উপস্থিতি, ইংরেজি শিক্ষা এবং শৃঙ্খলা নিয়ে বেশি আস্থা অনুভব করেন। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই যে সরকারি স্কুলের উপর থেকে যদি আস্থা কমে যায় তাহলে এর দায় কার? দেখুন, একজন দিনমজুর যার দৈনিক আয় 500 টাকা, তিনি তার ছেলের মান্থলি ফি দিচ্ছে স্কুলে 1500 টাকা, তবুও সরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন না কেন? একজন গরিব বাবা নিজের পেট চিরে টাকা দিচ্ছেন। এই ঘটনায় কি সরকারি শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় রিপোর্ট কার্ড নয়? স্কুল রেশনালাইজেশন, অপটিমাইজেশন, কনসলিডেশন শব্দগুলো খুব স্মার্ট, আধুনিক, কিন্তু গ্রামের এক দরিদ্র পরিবারের কাছে এর মানে কি? আগে স্কুল ছিল, হাঁটতে লাগতো 10 মিনিট, এখন 40 মিনিট। আর বর্ষাকালে পথশ্রীর উন্নয়নে রাস্তা জলের তলায়। প্রাথমিকের একটা শিশু প্রতিদিন এতটা পথ যাবে কি করে? অবশ্য সরকারেরও যুক্তি আছে, যদি একটা স্কুলে 5 জন ছাত্র থাকে আর পাশের স্কুলে 150 জন, তাহলে রিসোর্সের সঠিক প্রয়োগ কি করে হবে? প্রশ্নটা অযৌক্তিক নয়, কিন্তু এর আগের প্রশ্নটা কে করবে? যে স্কুলে 5 জন ছাত্র রইল কেন? শিক্ষক ছিল নিয়মিত, পরিকাঠামো ছিল, পানীয় জল ছিল, শৌচাগার ছিল, লাইব্রেরি ছিল, সায়েন্স ল্যাব ছিল, খেলার মাঠ ছিল। যদি উত্তরগুলো না হয় তাহলে ছাত্র কমার দায়ভার কি শুধু অভিভাবকের? এখানেই শিক্ষা আর অর্থনীতির একটা কঠিন বাস্তব সামনে আসে। এটাই মার্কেটের নিয়ম, শূন্যস্থান কেউ না কেউ পূরণ করবেই। যদিও কন্যাশ্রী প্রকল্পের নীল নকশা আর সবুজ সাথী প্রকল্পের ল্যাংড়া সাইকেলের মজা নিতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর মধ্যে প্রাইভেটের আকাঙ্ক্ষা তুলনামূলকভাবে কম, আর তার ফলে শিক্ষার হাতে পায় প্যারালাইসিস কারোর চোখ এড়ায়নি। আর সুযোগ বুঝে 8000-এর বেশি স্কুল বন্ধ হওয়ার মুখে। মানুষ সরকারি স্কুল চায় না, এটা সত্যি নয়, মানুষ ভালো সরকারি স্কুল চায়। এবার একটা অস্বস্তিকর প্রশ্ন, রাষ্ট্র কাকে বেশি গুরুত্ব দিচ্ছে? যে বাবা বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করতেই পারে তাকে, নাকি যে বাবার বই কিনতে গিয়েই বছরের শেষে হিমশিম খেয়ে যেতে হচ্ছে তাকে? সংবিধান তো বলেছিল শিক্ষা হবে সমতার সেতু, কিন্তু আজ সেটা বৈষম্যের আয়না কেন? যে শিশুর জন্ম গরিব পরিবারে, তার সম্পদ সরকারি স্কুল।
যেখানে শিক্ষক একটা ভাঙা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্বাস করেন যে শিক্ষাই সমাজ বদলাতে পারে, রাষ্ট্র কি এই বিশ্বাসটা এখনো ধরে রেখেছে? প্রশ্ন আমার এটাই। প্রতি বছর বাজেট আসে, বরাদ্দ বাড়ে, শিরোনাম হয়, তালি পড়ে, কিন্তু বরাদ্দের কতটা বাস্তবে স্কুল পর্যন্ত পৌঁছয়? ভারত শিক্ষায় বহু বছর ধরে মোট জিডিপির 6% বিনিয়োগের লক্ষ্য নিয়ে আলোচনা করছে। সুপারিশ প্রথম আসে কমিশনের 1964 থেকে 66 প্রতিবেদনে। পরবর্তী শিক্ষানীতিতেও সেই লক্ষ্য পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু বাস্তবে দীর্ঘ সময় ধরে সরকারি শিক্ষার ব্যয় 4% এর নিচেই রয়ে গেছে। প্রশ্ন হলো, শিক্ষায় খরচ কম হলে লস কার? সরকারের? না, সবচেয়ে বেশি ক্ষতি হয় সরকারি স্কুলে পড়া সেই ছাত্রের বা ছাত্রীটির। করাপশন, অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, সাদা খাতায় শিক্ষক নিয়োগ, বিক্ষোভ, আইন আদালতের এই যে জ্যান্ত সার্কাস, এর মধ্যে বলি হচ্ছে কচিকাচাদের স্বপ্ন, তার দায়ভার কে নেবে? যেদিন একজন গরিব বাবা মনে করতে পারবেন যে আমার মেয়ে বা আমার ছেলে সরকারি স্কুলে পড়ে ডাক্তার, সায়েন্টিস্ট বা বিচারপতি হতে পারবে, সেদিনই হবে শিক্ষা সর্বাঙ্গীন। আমরা প্রায়ই বলি শিশুরা দেশের ভবিষ্যৎ, কথাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যদি সত্যি এটা বিশ্বাস করি, তাহলে দেশের সবচেয়ে ভালো নির্মাণটা সেন্ট্রাল ভিস্তা না হয়ে সরকারি স্কুল হওয়া উচিত। কারণ আপনারা তো জানেন, একটা পার্লামেন্ট 5 বছরের জন্য সরকার তৈরি করে, কিন্তু একটা স্কুল 50 বছরের জন্য একটা জাতি তৈরি করে। নমস্কার।